বিশ্বের বিভিন্ন জায়গায় যুদ্ধ আর সংঘাতে একটি দেশের নাম বারবার সামনে আসে, ইরান। ইরান একসময় শক্তিশালী রাষ্ট্র ছিল, তাদের আলাদা সাম্রাজ্য ছিল, কিন্তু তারা সেই ক্ষমতা হারিয়েছে। ইরান ওই অঞ্চলের রাজনীতিকে প্রভাবিত করার চেষ্টা করে। ইরান আসলে মাস্টারমাইন্ড, যারা ওই অঞ্চলের দাবার জটিল সমীকরণ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ইরান আসলে কি চায়? বিশ্বের সাথে তাদের এখনকার সম্পর্ক তাদের ইতিহাস দ্বারা কতটা প্রভাবিত? ইরান কেন ভিন্ন ভিন্ন দ্বন্দ্বের সাথে সম্পৃক্ত, তার 5টি কারণ এই ভিডিওতে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে। 21 শতকের ইরানকে বুঝতে আমাদের ইরানের অতীতের ইতিহাসের দিকে তাকাতে হবে। ভৌগোলিকভাবে এশিয়া মহাদেশের প্রান্তে অবস্থিত ইরান বিশ্বের সবচেয়ে পুরনো ধারাবাহিক সভ্যতাগুলোর একটি। পারস্য সাম্রাজ্যের সেরা সময়ে সেখানে একসাথে 5 কোটি মানুষ বাস করত। সে সময় বিশ্বের জনসংখ্যার প্রায় অর্ধেকই পারস্য সাম্রাজ্যের অধীনে ছিল। ইরানের সুশীল সমাজ ও সাধারণ মানুষের মাঝে এমন একটি চিন্তাধারা আছে যে ইরানের অতীত গৌরবময়, তাই আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে তাদের বড় ভূমিকা থাকা প্রয়োজন। কয়েকশো বছর ধরে ধারাবাহিকভাবে ইরানের ভূখণ্ড শাসন করেছে বিভিন্ন সাম্রাজ্যের সম্রাটরা। এরপর 7ম শতকে মুসলিম আরব সেনারা ওই অঞ্চল জয় করে এবং সেখানে ইসলামের প্রসার ঘটায়। 20 শতকের শুরুতে ইরান বিশ্বব্যাপী আলোচনায় আসে যখন ব্রিটিশরা ইরানের তেলের সন্ধান পায়। ইরান কখনো ব্রিটিশ শাসনের অধীনে না থাকলেও অ্যাংলো ইরানিয়ান অয়েল কোম্পানি, যা পরে ব্রিটিশ পেট্রোলিয়াম হয়, এর কারণে ইরানের ওপর ব্রিটিশদের যথেষ্ট প্রভাব ছিল। 1953 সালে ব্রিটিশদের সহায়তায় আমেরিকা ইরানে অভ্যুত্থান ঘটায় এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মোসাদ্দেকের পতন হয়। প্রেসিডেন্ট মোসাদ্দেক তেলকে জাতীয় পণ্য ঘোষণা করেছিলেন, যার ফলে ইরানের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আসে ও অর্থনীতিতে তার প্রভাব পড়ে। এরপর পশ্চিমা সমর্থক শাহ রেজা পাহলাভি 26 বছর ইরানের শাসকের দায়িত্ব পালন করেন। There seems to be no place for the past in Tehran, the present capital. যা টিকে ছিল 1979 সাল পর্যন্ত। This is the man they call the father of the revolution, and this is the moment that millions in Iran have been waiting for. আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ইরানের শীর্ষ নেতা হন। তার শাসনের মূল ভিত্তি হয়ে ওঠে ধর্ম। It's extraordinary how one man can command such adoration. ক্ষমতায় গিয়ে খোমেনি তার রাজনৈতিক চিন্তাধারা প্রতিষ্ঠা করতে দেরি করেননি, আর এর কেন্দ্রে ছিল আমেরিকা বিরোধিতা। The crowd shouted, "Death to the Americans, death to the Shah, death to Carter." ইসলামী বিপ্লবের সাথে সাথে ইরান সব পশ্চিমা শক্তিদের সাথে তাদের সম্পর্ক ছিন্ন করে। মা পিরুজিমুন ওয়াক্তি است که دست این اجانب از مملکتمون کوتاه شود। ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা গভীর হয় যখন ইরানের নতুন সরকারের সমর্থক কিছু শিক্ষার্থী তেহরানের আমেরিকান এম্বাসিতে ঢুকে কর্মকর্তাদের 444 দিনের জন্য জিম্মি করে রাখেন। এরপরই ইরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শুরু হয়। সে সময় থেকেই ইরান নিজেদের রক্ষা করার চেষ্টা করছে। তারা মনে করে আমেরিকা ইসলামী প্রজাতন্ত্র ধ্বংস করতে চায়। পরের কয়েক দশক জুড়ে দুই দেশের মধ্যে ক্রমাগত সংঘাত হয়েছে। The United States has admitted it shot down an Iranian airliner over the Gulf early this morning. We had him, got it. That was a dead on. The Iranians say 290 people were on board, 66 of them children. 2020 সালে ইরানের এক প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। American officials say the airstrike that killed Qasem Soleimani was carried out in self-defense. Qasem Soleimani has been killed and his bloody rampage is now forever gone.
2023-এ ইসরায়েল গাজা যুদ্ধ শুরুর পরের 4 মাসে মধ্যপ্রাচ্যে আমেরিকান ঘাঁটিতে 170টি হামলা রেকর্ড করে যুক্তরাষ্ট্র, যেগুলো ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো পরিচালনা করেছিল। এরপর এক পর্যায়ে 3 জন আমেরিকান সেনা মারা যাওয়ার পর যুক্তরাষ্ট্র প্রতিশোধ নেয়ার হুমকি দেয়। Make no mistake, we will defend our people, we will defend our security, swiftly and decisively. এ ঘটনার পর মার্কিন ঘাঁটিতে হামলা অনেকাংশে কমে যায়। ইরান নিজেদেরকে ওই অঞ্চলের সবচেয়ে আমেরিকা বিরোধী সরকার হিসেবে দেখাতে চায়। আন্তর্জাতিক মিত্র চায় তারা। এ কারণে তারা সবসময় অন্য পক্ষের যুদ্ধের সাথে যোগ দেয়। তারা রাশিয়াকে মিত্র মনে করে কারণ তাদের আর কোনো মিত্র নেই। ইরান ড্রোন সহ বিভিন্ন অস্ত্র সরবরাহ করেছে রাশিয়াকে, যেগুলো ইউক্রেনের যুদ্ধে ব্যবহার করা হয়েছে। রাশিয়ার সাথে সম্পর্ক ভালো রাখতে এবং বিশ্বে নিজেদের প্রভাব বাড়াতে ইরান এসব পদক্ষেপ নিয়েছে। ইরান যে শুধু আমেরিকাকে ওই অঞ্চল থেকে সরাতে চায় তাই নয়, তারা যুক্তরাষ্ট্রের শূন্যস্থানও পূরণ করতে চায়। তবে মধ্যপ্রাচ্যে আরও 2টি বড় শক্তি নিজেদের প্রভাব ধরে রাখার যুদ্ধ করছে। এর একটি হচ্ছে ইসরায়েল। ইরানের কাছে সবচেয়ে বড় হুমকি যুক্তরাষ্ট্র, তারপরই ইসরায়েল। সে কারণে তারা সহযোগী ও প্রক্সিদের এমন একটি নেটওয়ার্ক তৈরি করেছে যেন ইরানের ভূখণ্ডে হামলা না হয়। এই নেটওয়ার্ক অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স হিসেবে পরিচিত। মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব প্রক্সি হিসেবে পরিচিত কিছু মিলিশিয়া গ্রুপের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এদের মধ্যে রয়েছে গাজার হামাস, লেবাননের হেজবুল্লাহ, ইয়েমেনের হুথি সহ ইরাক, সিরিয়া ও বাহরাইনের বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী। এদের অধিকাংশকেই পশ্চিমা দেশগুলো সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। ইরান সবসময়ই এই গোষ্ঠীগুলোর সাথে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে। এই নেটওয়ার্ক অন্য যে কোনো সময়ের চেয়ে সমন্বিত এবং অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি সক্ষম, কিন্তু তা সত্ত্বেও 7ই অক্টোবরের পর থেকে ইরান অনেকটাই অপ্রস্তুত অবস্থায় আছে। Surprise. দু 7ই অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলে হামলা চালিয়ে 1200-র বেশি মানুষ হত্যা করে। এরপর থেকে ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ শুরু হয়। ইরান দাবি করে হামাসের হামলার সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই, তবে হামাসের হামলার নৈতিকভাবে সমর্থনও করে তারা। Since then, what Iran has tried to do সে সময় থেকে ইরান যেটা করতে চেয়েছে তা হলো চাপে থাকা হামাসকে নৈতিক সমর্থন দেয়া। ইরান এমন কিছু করতে চায়নি যেন ইরান বা হিজবুল্লাহ বা অ্যাক্সিসের অন্য কোনো সদস্য আমেরিকা বা ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধে জড়ায়। অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের সব সদস্যের সাথে ইরানের একই রকম সম্পর্ক না। হেজবুল্লাহ সবচেয়ে সক্ষম। ইরানের অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের কেন্দ্রীয় সদস্য তারা। 1980 সালে প্রতিষ্ঠিত হেজবুল্লাহ দক্ষিণ লেবানন কেন্দ্রিক একটি গোষ্ঠী, যারা ইসরায়েলের উত্তরাঞ্চলের সীমান্তের জন্য বড় ঝুঁকি। সৌদি আরবও ইরানের জন্য বড় একটি বাধা। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সুন্নি শক্তি সৌদি আরব, আর ইরান বৃহত্তম শিয়া শক্তি। ইসলামের নবী তার উত্তরসূরি নির্ধারণ করেছিলেন কিনা তা নিয়ে ইসলামের প্রধান এই 2 ধারার মধ্যে চলে আসছে দ্বন্দ্ব। এই 2 দেশ কখনো সরাসরি যুদ্ধে না জড়ালেও কয়েক দশক ধরে ইরান ও সৌদি আরবের মধ্যে প্রক্সি যুদ্ধ চলছে। ইরান ওই অঞ্চলের বৃহত্তম শিয়া রাষ্ট্র। তারা নিজেদের মুসলিমদের নেতা মনে করে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের শিয়া সম্প্রদায়ের মধ্যে।
আবার ইরান হুথিদের সহায়তা করে ওই অঞ্চলে সৌদি আরবের অবস্থানও খাটো করতে চায়। 2015 সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সরকার বিরোধী গোষ্ঠী হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধ করে আসছে। 2023 সালে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর হুথিরা পণ্য সরবরাহের জন্য ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল লোহিত সাগরেও বেশ কিছু হামলা চালিয়েছে। হুথিরা এখন প্রায় অর্ধেক দেশের নিয়ন্ত্রণ নিয়েছে। তারা ইরানের নির্দেশনা মেনে চলে। While the Houthis are pulling the trigger, so to speak, they're being handed the gun by Iran. তবে ইসলামিক প্রজাতন্ত্রের পক্ষ থেকে আসা সব নির্দেশই যে তারা মানে এমন না। হুথিদের অস্ত্র দেওয়ার অভিযোগ অস্বীকার করে ইরান। তাদের দাবি হুথিদের শুধু রাজনৈতিকভাবে সমর্থন করে তারা। সিরিয়ার গৃহযুদ্ধেও ইরান তাদের রাজনৈতিক সমর্থন প্রকাশ করেছিল। This war pitches the government against an armed rebellion. সৌদি আরব যাদের সমর্থন করে তাদের বিরুদ্ধে ইরান অবস্থান নেয়, কাজেই এই যুদ্ধে তাদের সমর্থন ছিল আসাদের পক্ষে। আরব ও পশ্চিমা সমর্থিত বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ চালানো বাশার আল আসাদের সরকারের প্রতি ইরান সমর্থন জানিয়েছিল। অনেকের মতে এই সমর্থন আদর্শের ভিত্তিতে নয়, মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থানের ভিত্তিতে ছিল। এ থেকে বোঝা যায় কেন সুন্নি হলেও হামাসকে সমর্থন দেয় ইরান। ইরানের কৌশলগত লক্ষ্য শুধু ধর্মের মধ্যেই সীমাবদ্ধ নয়। ইরান যখনই বাইরে থেকে কোনো শত্রুর আশঙ্কা করে তখন তারা ধর্মীয়ভাবে আলাদা গোষ্ঠীকে সমর্থন দিতেও পিছপা হয় না। সর্বোপরি ইরান চায় যেন সব ধরনের যুদ্ধ তাদের সীমানা থেকে দূরে থাকে। সালে ইরান ইরাক যুদ্ধে যুদ্ধবিরতি হওয়ার পর থেকে ইরান নিজেদের মাটিতে কোনো যুদ্ধে জড়ায়নি। The tank is Iraqi. The town was Iranian. ওই যুদ্ধ ইরানের উপর বেশ প্রভাব ফেলে, কারণ ইরান ইরাকের চেয়ে আকারে 3 গুণ বড় হলেও যুদ্ধে ইরাককে তারা হারাতে পারেনি। Many civilians died in the attack, and the signs of panic to escape are everywhere to be seen. ওই যুদ্ধের ক্ষত থেকে বেরিয়ে আসতে ইরানের দীর্ঘ সময় লেগেছে। তারপর থেকে ইরানের মূল কৌশল ছিল সরাসরি যুদ্ধ এড়ানোর জন্য কাজ করা। এর ফলেই ইরান মিসাইল প্রোগ্রামে মনোনিবেশ করে। ইরানের সম্ভাব্য যে কোনো হামলা প্রতিরোধক হিসেবে ভূমিকা রাখে এটি। সরাসরি যুদ্ধে না জড়িয়ে দেশের সীমানার বাইরে প্রভাব টিকিয়ে রাখত এটি কার্যকর। তবে সরাসরি যুদ্ধে না জড়ানোর যে কৌশল ইরানের ছিল তা বর্তমানে পরিবর্তন হচ্ছে। 2024 জানুয়ারিতে ইরাক, সিরিয়া ও পাকিস্তানে নিজেদের শত্রু ঘাঁটিতে হামলা চালায় ইরান। পাকিস্তান এই হামলার প্রতিবাদে ফিরতি হামলাও করে। তেহরান যেটিকে প্রতিরক্ষামূলক মনে করছে, ওই অঞ্চলের অন্যরা সেটিকে আক্রমণাত্মক মনে করছে। আমার আশঙ্কা, গাজায় যুদ্ধের কারণে ইরানের আঞ্চলিক প্রতিরোধ দুর্বল হয়ে গেছে। এখন তাদের দুর্বলতা পরমাণু অস্ত্র তৈরি করে সামাল দেওয়ার বিষয়ে ভাবতে পারে তারা। ইরান যেন কখনো পরমাণু অস্ত্র তৈরি না করতে পারে তা নিশ্চিত করতে পশ্চিমাদের পক্ষ থেকে বহুদিন ধরেই কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে। তবে 2018 সালে প্রেসিডেন্ট ট্রাম্প পরমাণু চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেন। The fact is, this was a horrible one-sided deal that should have never, ever been made. তবে 2023 সালের শেষে আমেরিকার গোয়েন্দারা জানায় যে ইরান পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে রয়েছে। ইরান আসলে ওই অঞ্চলে কি করতে চায়? ইরানের ইসলামী প্রজাতন্ত্র সেভাবে তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি। নিজেদের মুসলিম বিশ্বের নেতৃত্বে দেখতে চায় ইরান।
বহু বছর ধরে অস্ত্র নিষেধাজ্ঞা চলছে ইরানের বিরুদ্ধে। ওই অঞ্চলের অধিকাংশ দেশের তুলনায় তাদের অর্থনৈতিক সামর্থ্য কম। তারা আসলে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে চায়।